নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে বয়োবরা উপত্যকার প্রথমাংশের 7ম পর্ব আজ পড়ছি। পরদিন সকালে প্রাতরাশের পর স্থানীয় পুলিশ সার্জেন্টের ছোট বৈঠকখানার ঘরে দেখা গেল ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড আর হোয়াইট মেসন ঘনিষ্ঠ আলোচনায় ব্যস্ত। ওদের সামনে টেবিলের উপর প্রচুর চিঠি আর টেলিগ্রাম, তার মধ্যে 3টে ছিল এক পাশে সরিয়ে রাখা। প্রফুল্ল স্বরে হোমস বললেন, এখনো সেই পলায়মান সাইকেল আরোহীর পিছু নিয়ে আছেন? শয়তানটা সম্বন্ধে শেষ খবরটা কি? মনমরা ম্যাকডোনাল্ড রাশিকৃত চিঠিপত্রের দিকে দেখিয়ে দিয়ে বললেন, আপাতত লিস্টার থেকে, নটিংহাম থেকে, সাদাম্পটন থেকে, ডার্বি থেকে, ইস্ট হ্যাম থেকে, রিচমন্ড থেকে, আরও 14টা জায়গা থেকে তার খবর এসেছে। এর মধ্যে 3 জায়গায় তার বিরুদ্ধে পরিষ্কার মামলা রয়েছে এবং দড়াও পড়েছে সে। হলদে কুট পরা পলাতককে যেন ছেয়ে গেছে দেশটা। হায় হায়, সহানুভূতির সুরে হোমস বলে উঠলেন, আচ্ছা ম্যাক আর মিস্টার হোয়াইট মেসন, একটা অত্যন্ত আন্তরিক উপদেশ আমি দিচ্ছি। আপনাদের সঙ্গে যখন এই কাজে নামি, নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কিছুই আপনাদের জানাবো না এবং নিজের মতো করে তদন্ত করে যাব যতক্ষণ না একেবারে নিশ্চিত হব যে আমি ঠিক পথে চলেছি। আর এই কারণেই বলতে পারছি না ঠিক কতটা আমি এগিয়েছি। আর অপর পক্ষে আমি বলেছিলাম আপনাদের সঙ্গে সহযোগিতা করব, তাই আমার মনে হয় আপনাদের বৃথা কাজে মুহূর্তকালও সময় নষ্ট করতে না দেওয়াই উচিত। তাই আজ সকালে আপনাদের প্রতি আমার যে উপদেশ তা আমি 3টি কথায় সারছি। মামলাটা ছেড়ে দিন। সুবিখ্যাত সহকারীটির দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন 2 ডিটেকটিভ। ম্যাকডোনাল্ড বলে উঠলেন, মামলাটার সমাধানের কোনো আশাই নেই বলছেন? আমি বলতে চাইছি যে মামলাটা নিয়ে যেভাবে আপনারা এগোচ্ছেন তাতে কোনো আশাই নেই। সমাধানের কোনো আশা নেই একথা বলিনি, কিন্তু এই যে সাইকেল আরোহী, এত কল্পনা নয়। তার বর্ণনা পেয়েছি, তার তলে পেয়েছি, তার সাইকেলও পেয়েছি এবং লোকটাও নিশ্চয় কাছে পিঠেই কোথাও আছে। কেন তাহলে আমরা তাকে ধরব না? হ্যাঁ, তা তো বটেই, নিশ্চয় সে আছে কোথাও না কোথাও এবং ধরাও সে পড়বে, সন্দেহ নেই। কিন্তু আমি চাই না আপনারা ইস্ট হ্যাম বা লিভারপুলে গিয়ে অযথা শক্তিক্ষয় করেন। নিশ্চয় কোনো সহজ পথে সমাধানে পৌঁছে যাব। কিছু ব্যাপার কিন্তু আপনি চেপে যাচ্ছেন মিস্টার হোমস, এ আপনার উচিত হচ্ছে না। বিরক্তির সঙ্গে বলে উঠলেন ইন্সপেক্টর, তুমি তো আমার পদ্ধতি জানো ম্যাক। এখন আমি কোনো কিছু প্রকাশ করব না, তবে চেষ্টা করব সেই সময়টা কতটা সংক্ষিপ্ত করা যায়। খুঁটিনাটিগুলো নিজের মতো করে যাচাই করার পর আমি কিছুক্ষণের মধ্যেই বিদায় নিয়ে লন্ডনে ফিরে যাব, মামলাটা তোমাদের উপর ছেড়ে দিয়ে। এই মামলাটার জন্যে আমার কৃতজ্ঞতা নিদর্শন হিসেবেই আমি তাই করছি, কারণ এমন বৈশিষ্ট্যপূর্ণ চিত্তাকর্ষক মামলা আমি ইতিপূর্বে আর পাইনি। আমি একেবারেই বুঝতে পারছি না মিস্টার হোমস। কাল রাত্রে যখন টানব্রিজ ওয়েলস থেকে ফিরি, আমাদের তদন্তের ফলাফলের সঙ্গে তখন আপনার মোটামুটি মিল ছিল। ইতিমধ্যে কী এমন ঘটল যে জন্যে এ মামলার এক সম্পূর্ণ নতুন রূপ এখন দিচ্ছেন? জিজ্ঞাসা যখন করছো তখন বলি, গত রাত্রে কয়েকটা ঘন্টা আমি খামার বাড়িতে কাটিয়েছিলাম, যেমনটি বলেছিলাম। তা কি হলো? আপাতত এ কথার উত্তর খুব মোটামুটিভাবে দিতে পারি। ভালো কথা। এ পুরনো বাড়িটার সংক্ষিপ্ত কাহিনী আমি পড়ছিলাম, যে কাহিনী যেমন স্পষ্ট তেমনই চিত্তাকর্ষক। স্থানীয় তামাক ব্যবসায়ীর কাছে এটাকে 1 পেনি দামে বিক্রির জন্য ছিল। ওয়েস্টকোটের পকেট থেকে একটা ছোট পুস্তিকা বার করলেন তিনি। খামার বাড়িটার একটা তেবড়া গোছের ছবি তাতে আঁকা। বললেন, জানো ম্যাক, আশপাশের ঐতিহাসিক পটভূমির সঙ্গে সহানুভূতিশীল হলে তদন্তে নতুন করে উৎসাহের সঞ্চার হয়। অমন অস্থির হও না। এহেন একটা বৎকট ছবিও মানুষের মনে তার ইতিহাস সম্বন্ধে খানিকটা ধারণা এনে দেয় বই কি। উদাহরণস্বরূপ বলছি, রাজা প্রথম জেমসের আমলের অনেক পুরনো এক অট্টালিকার জায়গায় অবস্থিত বার্লস্টোনের এই খামার বাড়িটি জ্যাকবীয় প্রথায় তৈরি পরিকায় পরিবৃত্ত অট্টালিকার দুর্লভ নিদর্শন। আপনি আমাদের বোকা বানাচ্ছেন মিস্টার হোমস। আরে না ম্যাক, কী যে বলো, এই প্রথম দেখলাম তুমি মেজাজ খারাপ করে বসছো। আচ্ছা বেশ, সমস্তটা পড়বো না তাহলে, এতই যখন আপত্তি। কিন্তু যখন শুনবে 1644 খ্রিস্টাব্দে মন্ত্রিসভার এক কর্নেল কীভাবে এটা অধিগ্রহণ করেন, গৃহযুদ্ধের সময় কিভাবে রাজা চার্লসকে দিনের পর দিন লুকিয়ে রাখা হয় এবং শেষ পর্যন্ত রাজা 2য় জর্জ এখানে আসেন, নিশ্চয়ই স্বীকার করবে এই প্রাচীন অট্টালিকার ইতিহাসে চিত্তাকর্ষক অনেক কিছুই আছে। মানছি, কিন্তু তার সঙ্গে আমাদের এই তদন্তের সম্পর্ক কি? নেই? সম্পর্ক নেই বলছো? জানো ম্যাক,
দৃষ্টির প্রসারতাই হলো আমাদের কাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। তার ফলে যেসব ধারণা মনে আসে সেভাবে জ্ঞানকে কাজে লাগানো হয় অসীম আর আকর্ষণ। কেবলমাত্র অপরাধ তত্ত্বে বিশেষজ্ঞ এমন এক ব্যক্তির এসব মন্তব্যের জন্য ক্ষমা করো, আর কোনো কারণে না হোক, এই ভেবে যে বয়স অভিজ্ঞতা তার অনেক বেশি। একথা আমি সবার আগে স্বীকার করতে বাধ্য, আন্তরিকতার সঙ্গে বললেন ম্যাকডোনাল্ড। এবং এও জানি যে শেষ পর্যন্ত আপনি ঠিকই বিষয়বস্তুতে এসে পৌঁছন, তবে অত্যন্ত গুড় পথে এই যা। আচ্ছা বেশ, অতীতের কাহিনী ছেড়ে তাহলে বর্তমানে আসা যাক। আগেই বলেছি, আমি গতরাত্রে খামার বাড়িতে গিয়েছিলাম। মিস্টার বার্কার বা মিসেস ডগলাসের সঙ্গে দেখা করিনি, শুধু শুধু তাদের বিরক্ত করব কেন। তবে শুনে খুশি হয়েছিলেন যে ভদ্রমহিলাকে দেখে মনে হয়নি তিনি খুব প্রিয় যন্ত্রণা ভোগ করছেন, এবং ডিনারও বেশ চমৎকারভাবেই খেয়েছেন। বিশেষ করে ভালো মানুষ এমসের সঙ্গেই আমার দেখা করার দরকার ছিল। কিন্তু হৃদ্যতাপূর্ণ কথাবার্তার পর আমি তার কাছ থেকে কিছুক্ষণ একা পড়বার করে কাটাবার অনুমতি পাই। হ্যাঁ, এইটার সঙ্গে সবিস্ময়ে বলে উঠলাম আমি। হ্যাঁ, কিন্তু কোনো কিছুই নাড়াছাড়া হয়নি। শুনেছি তো যে এমন অনুমতি তুমি দিয়েছ ম্যাক। গড়টা স্বাভাবিক অবস্থাতে ছিল। মিনিট 15 কাল আমি ওখানে থেকে কিছু জ্ঞান অর্জন করেছিলাম। কী করছিলেন ওখানে? এমন সহজ সরল ব্যাপারে কোনো রকম রহস্য না এনে বলতে পারি। কুচ করছিলাম হারানো ডাম্বেলটার। এ মামলায় সেটা সবসময়ই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। শেষ পর্যন্ত খুঁজে পাই সেটা। কোথায়? এই তো, এইবারেই আমরা এ রহস্যের কিনারায় পৌঁছে গেলাম। দাঁড়াও, আরও একটুখানি এগোই, যা জেনেছি সব তোমাদের বলবো। ইন্সপেক্টর বললেন, আপনি যা শর্ত বলবেন তাই আমরা মানতে বাধ্য, কিন্তু যদি বলেন মামলাটা ছেড়ে দিতে হবে। কেন কেন আমরা মামলাটা ছেড়ে দেব? শুধু এই কারণে ম্যাক, যে কি তোমরা তদন্ত করতে এসেছো সে সম্বন্ধে প্রাথমিক ধারণা পর্যন্ত তোমাদের নেই। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, কিন্তু সাইকেলের রহস্যময় ভদ্রলোকটির সন্ধানে ব্যস্ত হও না। আমি বলছি, কোনো কাজই তাতে হবে না। তাহলে আমাদের কি করতে বলেন? ঠিক কি তোমাদের করতে হবে বলতে পারি, যদি তোমরা তা করতে রাজি থাকো। তা স্বীকার করতে বাধ্য হচ্ছি, আপনার অদ্ভুত আচরণের পেছনে কিছু না কিছু যুক্তি আছে। ঠিক আছে, যা বলবেন করব। আর আপনি মিস্টার হোয়াইট ম্যাসন? গ্রাম্য ডিটেকটিভ অসহায়ভাবে তাকাতে লাগলেন এ মুখ থেকে ও মুখে। হোমস সম্বন্ধে আর তার কর্মপদ্ধতি সম্বন্ধে কিছুই জানতেন না তিনি। শেষ পর্যন্ত বললেন, ইন্সপেক্টর রাজি থাকলে আমিও রাজি। বাহ, চমৎকার। গ্রাম্যপথে একটা চমৎকার বেড়াবার রাস্তার কথা বলছি। শুনেছি বার্লস্টোন শৈলশিরা থেকে উইঙ্গেল্ডের ওপারের দৃশ্যটি ভারী সুন্দর। ও অঞ্চলেই কোথাও দিব্যি লাঞ্চের জায়গা মিলবে। তবে এখানকার লোক নই বলে বিশেষ কোনো খোঁজ না করে ঠিক বলতে পারছি না। তারপর সন্ধ্যাবেলা ক্লান্ত হলেও খুব খুশি মনে। কিন্তু আপনি রসিকতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার হোমস, ক্রুদ্ধ স্বরে বলে ম্যাকডোনাল্ড উঠে পড়লেন চেয়ার থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে কাটাও দিনটা যেমন ইচ্ছে। এই বলে তার পিঠ চাপড়ে হোমস বললেন, যা খুশি করো, যেখানে খুশি যাও, কিন্তু সন্ধ্যের আগে অতি অবশ্যই এখানে এসে আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, এই তো কাজের কথার মতো শোনাচ্ছে। উপদেশ যেগুলো দিয়েছিলাম সবই কাজের কথা হে বাপু। তবে চাপ দেব না, যদি দরকারের সময় তোমাদের পাই এখানে। কিন্তু তার আগে আমার ইচ্ছে তুমি বার্কারকে একটা চিঠি লেখো। কি চিঠি? আমি বলে দিচ্ছি, লিখে নেবে। কেমন, রাজি? নিশ্চয়, লেখো। মনে হচ্ছে পরীক্ষাটা ছেঁচে ফেলতে হবে, যদি তার ফলে এমন। অসম্ভব, বলে উঠলেন ইন্সপেক্টর। আমি খোঁজ করে দেখেছি। আহা, লেখোই না যা বলছি। আচ্ছা, বলে যান। যদি তার ফলে এমন কিছু পাওয়া যেতে পারে যা আমাদের তদন্তে সাহায্য করবে। ব্যবস্থা সব হয়ে গেছে, কালপুরে লোকজন এসে নদীর ধারাটা সরিয়ে অন্যদিকে করে দেবে। অসম্ভব, অন্যদিকে করে দেবে, তাই আগে থেকেই জানিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা সই করে বেলা 4টে নাগাদ খামার বাড়িতে পাঠিয়ে দেবে। তখন পর্যন্ত আমরা যে যা খুশি করতে পারি, কারণ তদন্তটা এসে থেমে দাঁড়িয়েছে এখানে। আবার যখন আমরা একত্র হলাম তখন সন্ধে হয়ে আসছে। হোমস অত্যন্ত গম্ভীর, আমি কৌতূহলী, আর ডিটেকটিভ দুজন যথারীতি সন্দিগ্ধ ও বিরক্ত। গম্ভীরভাবে হোমস বললেন, আচ্ছা, এবার তোমরা আমার সঙ্গে পরীক্ষায় যোগ দাও। তারপর নিজেরাই বিচার করবে আমি যেসব মন্তব্য করেছি সেগুলোই পরিণতিতে পৌঁছয় কিনা। ঠান্ডা পড়ছে এবং জানি না আমাদের এ পরীক্ষায় কতক্ষণ সময় লাগবে। তাই বলছি, গরম পোশাক আশাক পরে নেওয়াই ভালো। অন্ধকার ঘন হয়ে আসার আগেই ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং এক্ষুনি বেরিয়ে পড়া দরকার। খামার বাড়ির সীমানা পার হয়ে রেলিংয়ের এক জায়গায় একটা ফাঁক চোখে পড়ল, সেখান দিয়ে চলে গেলাম আমরা। তারপর হোমসকে অনুসরণ করে সেই ঘনায়মান অন্ধকারের মধ্যে একটা ঝোপের কাছে এসে পৌঁছলাম, যেটা প্রথম দরজা, যার টানা পোলটার ঠিক বিপরীত প্রান্তে। পোলটা তোলা হয়নি তখনও। লরেলের বেড়ার পেছনে হোমস নিচু হয়ে রইলেন, আমরাও তাই করলাম।
ঈষৎ রুক্ষ স্বরে ম্যাকডোনাল্ড বললেন, এবার আমাদের কি করতে হবে? ধৈর্য ধরে থাকতে হবে, যথাসম্ভব শব্দ না করে। আদৌ এখানে এলাম কেন? একটু স্পষ্ট করে বললে খুশি হতাম মিস্টার হোমস। হেসে উঠলেন হোমস। বললেন, ওয়াটসন বলে আমি নাকি জীবনের কাজকর্ম এক নাট্যকার। অবশ্য শিল্পীসুলভ কিছু কিছু গুণ কখনো কখনো আমার মধ্যে উছলে উছলে উঠে আর আমাকে রীতিমতো নাটকীয়তায় প্রবৃত্ত করে। সত্যি বলতে কি ম্যাক, আমাদের যা জীবিকা তা অত্যন্ত অত্যন্ত নোংরা হয়ে উঠত যদি না আমরা নিজেকে কীর্তি জাহির করবার জন্য একটু নাটকীয়তার আশ্রয় না নিতাম। সরাসরিকে দোষারোপ করা, হৃদয়হীনভাবে অপরাধীর কাঁধে হাত রাখা, নাটকের এমন উপসংহার কি বাঞ্ছনীয়? তার বদলে দ্রুত যুক্তি প্রয়োগ, সূক্ষ্ম জাল বিস্তার, আসন্ন ঘটনাবলী সম্বন্ধে সূক্ষ্মভাবে পূর্বাভাস দেওয়া, দুঃসাহসী মতবাদ কাজে পরিণত করা, এসবই কি আমাদের কর্মজীবনের গর্ব ও সুষ্ঠু সমর্থন নয়? এই মুহূর্তে তোমরা পরিস্থিতির ইন্দ্রজাল আর শিল্পীর প্রত্যাশা নিয়ে পুলকিত, কিন্তু কোথায় থাকতো এই পুলক যদি আমি একেবারে সময় নির্ঘণ্টের মতো সম্পূর্ণ নিখুঁত হতাম? একটু ধৈর্য ধরো ম্যাক, সব পরিষ্কার হয়ে যাবে দেখবে। আশা করি এই গর্ব আর পুলক টুলক আসবে ঠান্ডায় মারা যাওয়ার আগে। হাল ছেড়ে দিয়ে রসিকতার সঙ্গে বললেন লন্ডনের ডিটেকটিভটি। আমরাও সবাই একমত হলাম তার সঙ্গে, কারণ যেমন দীর্ঘ তেমনি কষ্টকর সে পরীক্ষা। নিরানন্দ প্রাচীন বাড়ির প্রশস্ত সম্মুখভাবে ধীরে ধীরে ছায়া নেমে এলো। পরীক্ষা থেকে একটা স্যাঁতস্যাঁতে বাষ্প উঠে আমাদের হাড়ে পর্যন্ত কাঁপন ধরিয়ে দিল। দাঁতে দাঁত লেগে শব্দ হতে লাগলো। দেখা যাচ্ছে কেবল গেটের কাছে একটা বাতি আর মিতের ঘরে একটা স্ত্রী আলো ছাড়া, আর সবই স্তব্ধ, অন্ধকার ঢাকা। আর কত দেরি হবে? হঠাৎ জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর। আর কি বা লক্ষ্য করছেন এখানে? হোমস বললেন, ঠিক যে কত দেরি হবে তা আমিও নিশ্চয় করে বলতে পারি না। অপরাধীরা যদি ঠিক রেলগাড়ির মতো সময়মাফিক কাজ করতো তাহলে তো আমাদের অনেক সুবিধেই হতো। আর কি আমি লক্ষ্য করছি? এই সেই জিনিস। তার কথার মধ্যে দেখলাম পড়বার ঘরের উজ্জ্বল হলদে আলোটা অস্পষ্ট হয়ে গেল। কে যেন চলাফেরা করছে তার সামনে দিয়ে। লরেন জোপের মধ্যে যেখানে আমরা রয়েছি সেটা হলো ঠিক জানলার বিপরীত দিকে এবং ওখান থেকে 100 গজের মধ্যে। তারপর কে জানলাটা সবেগে খুলে ফেললো, শব্দ করে উঠলো কবজাগুলো। অস্পষ্ট দেখা গেল একটা লোকের গাড় আর মাথা সেখান থেকে বেরিয়ে অন্ধকারে এদিক ওদিকে ফিরছে। কয়েক মিনিট চূড়া দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন নিশ্চিত হতে চায় যে কেউ লক্ষ্য করছে না তাকে। তারপর ঝুঁকে দাঁড়ালো সামনের দিকে, আর সেই পরম নিস্তব্ধতার মধ্যে ঈষৎ জলের আলোড়ন। মনে হলো হয়তো কোনো কিছু হাতে নিয়ে সে পরিকার জোরে নাড়া দিচ্ছে। তারপর হঠাৎ কি একটা তুলে নিল চিপে মাছ ধরার ভঙ্গিতে। বড় বড় গোলাকার একটা বস্তু সেটা। খোলা জানালা দিয়ে সেটাকে নিয়ে আসার সময় আলোটা আবার আড়াল হয়ে গেল। এবার বলে উঠলেন হোমস। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠলাম সবাই। তারপর শক্ত হয়ে যাওয়া পেশি দিয়ে টলতে টলতে চললাম তার পিছু পিছু। সেই কর্মোদ্যম এখন হোমসের মধ্যে দেখা গেল, যার ফলে তিনি বলিষ্ঠতম মানুষের মতোই হয়ে উঠেন। সবেগে দৌড়তে দৌড়তে তিনি পল অতিক্রম করে প্রচণ্ড জোরে ঘণ্টা বাজাতে লাগলেন। ওখান থেকে খিলখোলার আওয়াজ, বিস্ময় বিমূঢ় এইমস আমাদের সামনে দাঁড়িয়ে। একটিও কথা না বলে হোমস তার পাশ কাটিয়ে গেলেন। আমরা তার পিছু পিছু চললাম। যে ঘরে লোকটিকে দেখা গিয়েছিল, বাইরে থেকে যে আলো দেখা যাচ্ছিল সেটা হচ্ছে তেলের বাতিটার। এখন সেটা মিস্টার সিসিল বার্কারের হাতে। আলো পড়ল তার দৃঢ়, কঠিন, পরিষ্কার কামানো মুখে আর ভয়াবহ দু চোখে। এসব কি ব্যাপার শুনি? কি চান আপনারা? দ্রুত চারদিক দৃষ্টি বুলিয়ে নিলেন হোমস। তারপর ছো মেরে লেখবার টেবিলের তলা থেকে দড়ি দিয়ে বাঁধা একটা ব্রিজে বান্ডিল তুলে নিলেন তিনি। বললেন, এইটে মিস্টার বার্কার, একটা ডাম্বেলের সঙ্গে বাঁধা এই জিনিসটা, যেটা আপনি এইমাত্র পরীক্ষার জল থেকে তুলে নিয়েছেন। হোমসের দিকে তাকালে বার্কার। পরম বিস্ময়ের চাপ তার মুখে চোখে। জিজ্ঞাসা করলেন, এই ব্যাপার আপনি জানলেন কি করে? এইভাবে যে আমি নিজেই ওটা ওখানে রেখেছিলাম। আপনি রেখেছিলেন? হয়তো রেখেছিলাম, না বলে উচিত ছিল। আবার রেখেছিলাম। তোমার হয়তো নিশ্চয় মনে হচ্ছে ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড, একটা ডাম্বেল না পাওয়ায় আমি অত্যন্ত আশ্চর্য হয়েছিলাম। এদিকে তোমার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু অন্যান্য ঘটনার চাপে পড়ে আর ওদিকে মন দিতে পারিনি। জল যখন কাছে আর একটা ভারী জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এমন চিন্তা নিশ্চয়ই খুব একটা কষ্ট কল্পনা নয় যে কোনো বস্তু জলে ডুবিয়ে রাখা হয়েছে এবং কিছু না হোক নিশ্চয় পরীক্ষা করে দেখা যেতে পারে। এইমস আমাকে ভিতরে ঢুকতে দেয়। তার সাহায্যে আর ডক্টর ওয়াটসনের ছাতার বাঁকা বাটটি দিয়ে গত রাত্রেই বান্ডিলটা তুলে পরীক্ষা করি। তখন যে জিনিসের বেশি প্রয়োজন ছিল তা হলো প্রমাণ করা কে এই বান্ডিলটা ওখানে রেখেছে। এটা সম্ভব হলো সহজেই পরীক্ষার জল চেঁচে ফেলা ও বেই ঘোষণার বলে। কারণ জানা কথা, বান্ডিলটা যে ওখানে রেখেছে অতি অবশ্যই সে সুযোগ পেলেই তুলে নেবে। মিস্টার বার্কার, এবার আপনি যা বলবার বলবেন। ব্রিজে বান্ডিলটা হোমস টেবিলের উপরে বাতিটার পাশে রাখলেন। তারপর দড়িটা খুলে ভিতর থেকে একটা ডাম্বেল বার করলেন। তারপর এক জোড়া বুট। ডগাটা দেখে বোঝা গেল আমেরিকান বলে। তারপর একটা বড়
ভয়ঙ্কর খাপে মোড়া চুড়ি, তারপর বার করলেন এক বান্ডিল পোশাক। তাতে পুরো এক সেট অদবাস, মোজা, একটা ধূসর রঙের টুইডের স্যুট আর একটা ছোট হলদে রঙের ওভারকোট। ওভারকোটটা ছাড়া আর সব পোশাকে কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু ওভারকোটটা অর্থবহ। যত্ন করে তিনি সেটা ধরলেন আলোর সামনে। বললেন, এই দেখুন, এর ভেতরের পকেটটা লাইনিংয়ের ভিতরে অনেক দূর পর্যন্ত চলে গেছে, যাতে কাটা বন্দুকটার যথেষ্ট জায়গা হতে পারে। দর্জির মার্কাটা কাদের কাছে? নীল দর্জি, বার্মিসা, যুক্তরাষ্ট্র। ধর্মযাজকের লাইব্রেরিতে বসে বিকেলবেলা কিছু জ্ঞান বুদ্ধি করেছি। জেনেছি বার্মিসা হলো এক বর্ধিষ্ণু ছোট শহর। যুক্তরাষ্ট্রের এক বৃহৎ কয়লা লোহার খনি এলাকার মাথায় তার অবস্থিতি। আমার মন পড়ে গেলে মিস্টার বার্কার মিস্টার ডগলাসের প্রথম স্ত্রীর সঙ্গে এই কয়লা খনি এলাকার যোগাযোগের কথা আপনি উল্লেখ করেছিলেন, এবং মৃতের দেহের উপরে কার্ডে যে বি কথাটা ছিল সেটা হচ্ছে বার্মিসা ভ্যালি উপত্যকা, অর্থাৎ যাকে ভ্যালি অফ ফিয়ার, ভয়াবহ উপত্যকা বলে অভিহিত করা হয়েছে। এই যে সেই উপত্যকা যেখান থেকে মৃত্যুর দূতকে পাঠানো হয়েছিল, এটা আন্দাজ করাকে নিশ্চয় আপনি কষ্ট কল্পনা বলবেন না। আচ্ছা মিস্টার বার্কার, আমি বোধহয় এসব বলে আপনার জবাবদিহির পথে বাধার সৃষ্টি করছি। বিখ্যাত ডিটেকটিভটির এই উদ্ঘাটনের ফলে সিসিল বার্কারের মুখভাব রীতিমতো দেখবার মতো হয়ে উঠেছিল। ক্রোধ, পরম বিস্ময়, হতচকিত ভাব, অনিশ্চয়তা একে একে খেলে গেল সে মুখের উপর দিয়ে। তারপর অত্যন্ত তিক্ত বিদ্রুপের সঙ্গে বললেন, অনেক কিছুই তো আপনি জানেন দেখছি, বাকিটাও আপনিই বলুন না শুনি। তা অনেকটা তো বলতেই পারি মিস্টার বার্কার, কিন্তু সেটা আপনি বললে কি সুন্দর হতো না? তাই নাকি বলছেন? তাহলে এইটুকু বলবো যে যদি কোনো রহস্যই ব্যাপারের মধ্যে থাকে তো তা আমার নয়, এবং তা প্রকাশ করা আমার কাজ নয়। ইন্সপেক্টর দৃঢ়ভাবে বললেন, ওই পথ যদি ধরেন মিস্টার বার্কার, তাহলে যতক্ষণ না ওয়ারেন্ট বেরোচ্ছে আমরা আপনাকে চুকে চুকে রাখবো। বার্কার তাচ্ছিল্যের ভঙ্গিতে বললেন, সে আপনার যা খুশি করুন মশাই। বার্কারের ব্যাপারটার এখানেই শেষ মোটামুটি, কারণ তার পাথরের মতো কঠিন মুখ দেখে বুঝতে অসুবিধা হলো না যে জোর করে কোনো কিছুই তার কাছ থেকে বার করা সম্ভব হবে না। অচল অবস্থার অবসান হলো এক নারীর কণ্ঠস্বরে। হাত খোলা দরজায় দাঁড়িয়ে মিসেস ডগলাস শুনছিলেন। এই সময় প্রবেশ করলেন তিনি। বললেন, সিসিল, যথেষ্ট করেছো তুমি, শেষ পর্যন্ত যাই দাঁড়াক যথেষ্ট করেছো। যথেষ্ট কেন, তার চেয়েও বেশি গম্ভীরভাবে বললেন শার্লক হোমস। আপনার উপর আমার প্রচুর সহানুভূতি মিসেস ডগলাস, এবং জোর করেই আপনাকে অনুরোধ করছি আমাদের সাধারণ বুদ্ধির উপর বিশ্বাস রাখতে, স্বেচ্ছায় পুলিশের কাছে সবকিছু খুলে বলতে। বন্ধু ওয়াটসন মারফত যে সংকেত আপনি আমার কাছে পাঠিয়েছিলেন তা অবহেলা করাই হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু তখন আমার এমন মনে করার যথেষ্ট কারণ ছিল যে আপনি প্রত্যক্ষভাবে এই অপরাধের সঙ্গে জড়িত। কিন্তু এখন আমি নিশ্চিত জানি তা যে নয়। কিন্তু এখনও অনেক কিছুই আছে যার বিশ্লেষণ হয়নি, তাই আমার একান্ত অনুরোধ, আপনি মিস্টার ডগলাসকে তার কাহিনী খুলে বলতে বলুন। হোমসের কথায় মিসেস ডগলাসের গলা থেকে একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে এলো। ডিটেকটিভদের আর আমার মুখ থেকেও নিশ্চয় তার প্রতিধ্বনি উঠেছিল। এমন সময় দেখতে পেলাম এক অন্ধকার কোণ থেকে এক ব্যক্তি বেরিয়ে আসছে। লোকটি যেন দেওয়াল ফুঁড়ে এই অন্ধকার কোণে আশ্রয় নিয়েছিল। মিসেস ডগলাসও ফিরে তাকালেন এবং সঙ্গে সঙ্গে দুহাতে তার কোমর জড়িয়ে ধরলেন। বার্কার তার প্রসারিত হাতে হাত মেলালেন। যা হয়েছে এইটি সবচেয়ে ভালো ম্যাক, এইটি নিশ্চয় সবচেয়ে ভালো, বলবেন মিসেস ডগলাস। শার্লক হোমস বললেন, সত্যিই তাই মিস্টার ডগলাস, নিশ্চয় দেখবেন, এতেই ভালো হবে আপনাদের। আমাদের দিকে ফিরে যে বিমূঢ় দৃষ্টিতে ভদ্রলোক তাকালেন, কেবলমাত্র অন্ধকার থেকে হঠাৎ আলোর মধ্যে এসে পড়লেই তেমন দৃষ্টি মানুষের চোখে ফুটে ওঠে। উল্লেখযোগ্য তার মুখ, বড় ধূসর চোখ, ছোট করে চাটা কড়া কুচা কুচা গোপ, চৌকো তুতনি সামনের দিকে বাড়ানো, মুখের ভাবে কৌতুকের ইঙ্গিত। ভালো করে একবার সকলের দিকে তাকালেন, তারপর আমাকে অত্যন্ত অবাক করে দিয়ে এগিয়ে এসে এক বান্ডিল কাগজ আমার হাতে দিলেন। আপনার কথা আমি শুনেছি। যে উচ্চারণে কথাটা তিনি বললেন তা ঠিক ইংরেজি বা ঠিক আমেরিকান নয়, কিন্তু তাহলেও বেশ মিষ্টি শোনালো। বললেন, ডক্টর ওয়াটসন, আপনি এই বান্ডিলের ইতিহাস উদ্ঘাটন করবেন। এমন কাহিনী যে আর ইতিপূর্বে আপনার হাতে আসেনি। আমার শেষ করপদক পর্যন্ত বাজি রেখে আমিও কথা বলতে পারি। লিখুন নিজের মতো করে, যা কিছু হতে আছে সব নিছক সত্য, এবং ওগুলো প্রকাশ করলে আর আপনার জনসাধারণের সহানুভূতির অভাব হবে না। 2 দিন আমি কাছাবন্দি হয়েছিলাম, এবং যতক্ষণ দিনের আলো পেয়েছি, অর্থাৎ ওই ইঁদুর ফাঁদের যেটুকু দিনের আলো আসতো, বসে বসে লিখেছি। স্বচ্ছন্দে ওটা প্রকাশ করতে পারেন। ও হলো ভয়াবহ উপত্যকার কাহিনী। অত হলো অতীতের কথা মিস্টার ডগলাস, দৃঢ়ভাবে বললেন শার্লক হোমস। আপাতত আপনার বর্তমানের ঘটনা শুনতে চাই। ডগলাস বললেন, বলছি স্যার। কথা বলতে বলতে ধূমপান করতে পারি? ধন্যবাদ মিস্টার হোমস, যতদূর জানি আপনি নিজেও ধূমপান করেন, সুতরাং বুঝতে পারবেন কষ্টটা। তামাক পকেটে থাকলেও পাছে ধোঁয়া দেখা যায়, তাই পুরো 2 দিন ধূমপান করতে পারিনি। অগ্নিস্থানের উপরের তাকটায় হেলান দিয়ে দাঁড়িয়ে হোমসের দেওয়া চুরুটটা টেনে চললেন তিনি। বললেন, আপনার কথা আমি শুনেছি মিস্টার হোমস, কিন্তু কখনো ভাবিনি আপনার সঙ্গে দেখা হবে।
তারপর আমার হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে বললেন, ওগুলো শেষ করবার আগেই স্বীকার করবেন টাটকা কিছু আমি পরিবেশন করেছি। মহাবিশ্ব ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড তাকিয়েছিলেন নবাগতর দিকে, আর তাকতে না পেরে বলে উঠলেন, আরে কিছুই তো বুঝছি না, আপনি যদি বালস্টোন খামারবাড়ির মিস্টার জন ডগলাস দুদিন ধরে, তাহলে কার মৃত্যু তদন্ত করছি? আর কোথা থেকেই বা বেরিয়ে এলেন আপনি? বাক্স খুললে লাফিয়ে ওঠা পুতুলের মতোই তো মেজের তলা থেকে উঠে এসেছেন আপনি। আঙ্গুল তুলে ধমকের সুরে হোমস বললেন, ম্যাক, রাজা চার্লসের লুকিয়ে থাকার জায়গার চমৎকার বর্ণনাটা তো কিছুতেই পড়বে না। কি চমৎকার করেই না লেখা সেটা। তখনকার দিনে যাদের লুকোতে হতো, উপযুক্ত লুকিয়ে থাকার জায়গার ব্যবস্থাও তাদের জন্য থাকতো, এবং যে জায়গা সেই জন্য একবার ব্যবহৃত হয়েছে, আবার সে তা ব্যবহৃত হতে পারে। একথা ভেবে আমি নিজের মনকে বুঝিয়েছি যে নিশ্চয়ই মিস্টার ডগলাসকে তার বাড়ির ছাদের নিচেই পাবো। কতক্ষণ ধরে আপনি আমাদের সঙ্গে চালাকি করছেন মিস্টার হোমস? ক্ষুদ্র ইন্সপেক্টর বলে উঠলেন, কতক্ষণ ধরে আপনি জেনে শুনে মৃত্যু অনুসন্ধানে আমাদের সময় নষ্ট করিয়েছেন? এক মুহূর্ত নয় ম্যাক, মাত্র কাল রাত্রেই আমি এই সিদ্ধান্তে পৌঁছই, এবং আজ পর্যন্ত যখন তা নিশ্চিত প্রমাণ পাইনি, তখনই তোমাকে আর তোমার সহকর্মীকে বলেছি একটা দিনের জন্য ছুটি নিতে। এছাড়া আর কী বা করার ছিল বলো? পরিকার জলে জামা কাপড়গুলো পাওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার বুঝলাম এ মৃতদেহ জন ডগলাসের হতে পারে না। এ নিশ্চয় টানব্রিজ ওয়েলস থেকে আসা সাইকেল আরোহীটি, এছাড়া অন্য কোনো সিদ্ধান্তই সম্ভব নয়। তখন আমার কাজ হলো মিস্টার জন ডগলাস কোথায় থাকতে পারেন তা আবিষ্কার করা। মনে হলো স্ত্রীর আর বন্ধুর সাহায্যে তিনি বাড়ির মধ্যে এমন একটা জায়গায় লুকিয়ে আছেন যেখানে সেরকম ব্যবস্থা আছে, পরে সুযোগ বুঝে পালাবেন। হোমসকে সমর্থন করলেন ডগলাস। বললেন, ঠিকই হিসেব করেছেন। আশা করেছিলাম আপনাদের ব্রিটিশ আইনকে ফাঁকি দিতে পারবো, কারণ সে আইন কি চুকে আমায় দেখবে আমার জানা ছিল না, এবং সেই সঙ্গে এই শিকারী কুকুরদেরও চিরকালের মতো আমার পথ থেকে সরিয়ে দেবার একটা সুযোগ পাবো। মনে রাখবেন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এমন কিছু করিনি যে লজ্জা পাবো, যা বা অনুরূপ পরিস্থিতিতে আবার করব না। যাই হোক, সে বিচার আপনাদের। আমায় সতর্ক করতে হবে না ইন্সপেক্টর, সম্পূর্ণ সত্যের উপরেই আমি দাঁড়িয়ে আছি। একেবারে শুরু থেকে আমি শুরু করছি না, যে বৃত্তান্ত এই বান্ডিলে পাবেন। আমার হাতের কাগজগুলো দেখিয়ে তিনি বললেন, দেখবেন বাড়ি অদ্ভুত অদ্ভুত ব্যাপার ওতে আছে। শেষ পর্যন্ত ওটা এই পর্যায়ে দাঁড়িয়েছে যে কিছু লোক আছে যাদের উপর আমার আক্রোশের যথেষ্ট কারণ আছে, এবং যারা তাদের শেষ কপর্দক পর্যন্ত খরচ করতে রাজি আমার ঠিকানার বিনিময়ে। যতদিন আমি বেঁচে আছি আর তারা বেঁচে আছে, ততদিন আমার জীবনে শান্তি নেই। শিকাগো থেকে ক্যালিফোর্নিয়ায়, আবার সেখান থেকে একেবারে আমেরিকার বাইরে তারা আমায় তাড়া করে ফিরেছে। তারপরে শান্ত জায়গায় এসে বিয়ে তা করার পর আমার মনে হয়েছে হয়তো জীবনের শেষ বছরগুলো শান্তিতে কাটবে। পরিস্থিতিটা ঠিক কী তা আগে আমার স্ত্রীকে জানাইনি। কেন তা করব? তাহলে তো তারও মনে আর কখনো শান্তি থাকবে না। বিপদের আশঙ্কা সব সময় তটস্থ হয়ে থাকবে। সে মনে হয় কিছু কিছু আন্দাজ করতে পেরেছিল, হয়তো কখনো কখনো এমন দুই একটা কথা বলেও ফেলে থাকবো, কিন্তু কাল আপনাদের সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত সে এ ব্যাপারে বিশেষ কিছুই আন্দাজ করতে পারেনি। সে যা জানতো সে বলেছে বার কারো, কারণ সে রাত্রেও ঘটনার পর সেদিন আর সব খুলে বলবার মতো সময় ছিল না। এখন অবশ্য সবকিছু জানতে পেরেছে, এবং এখন দেখছি যদি আগে বলতাম তাহলে সুবুদ্ধির পরিচয় দেওয়া হতো। কিন্তু প্রশ্নটা ছিল বড় জটিল, বুঝলে? এই বলে তিনি মুহূর্তের জন্য স্ত্রীর হাতে হাত দিলেন। তাই যা ভালো বুঝেছিলাম করেছিলাম। এইসব ঘটনার আগের দিন আমি গিয়েছিলাম টানব্রিজ ওয়েলসে। হঠাৎ সেখানে পলকের জন্য একটি লোককে দেখতে পাই রাস্তায়। পলকের জন্য বটে, কিন্তু এসব ব্যাপারে আমার দৃষ্টি অত্যন্ত প্রখর, তাই সে যে কে সে বিষয়ে আর সন্দেহ মাত্র রইল না। শত্রুদের মধ্যে সেই ছিল ভয়ঙ্কর। এতকাল ধরে সে লেগেছিল আমার পিছনে, যেন আমার পিছনে ক্ষুধার্ত নেকড়ে। বুঝলাম বিপদ ঘনিয়ে এসেছে, তাই বাড়ি ফিরে প্রস্তুত হয়ে রইলাম। জানতাম নিশ্চয়ই আমি জয়ী হব। ভাগ্য ছিল আমার পক্ষে। আমার সেই ভাগ্যের কথা তো যুক্তরাষ্ট্রে সর্বত্রই লোকের মুখে মুখে ফিরত, তাই সন্দেহ মাত্র ছিল না যে এক্ষেত্রে তাই হবে। পরদিন সারাটা দিন রইলাম খুব সাবধানে। একবারও পার্কের ধারে কাছে গেলাম না। ভাগ্যে যাইনি, নতুবা অতি অবশ্যই আমি কিছু করবার আগেই তার গুলি আমায় বিদ্ধ করত। সন্ধেবেলা পোলটা তোলা হয়ে যাওয়ার পর আমি অনেকটা নিশ্চিন্ত হলাম, তাই আরও চিন্তাকে মনে স্থান দিলাম না। একথা একবারও মনে হয়নি যে ও বাড়িতে ঢুকে আমার জন্য প্রতীক্ষা করতে পারে। কিন্তু রাত্রে যখন বাড়িটা অভ্যাস মতো টহল দিতে বেরোলাম, পড়বার ঘরে প্রবেশ করা মাত্র বিপদের গন্ধ পেলাম। আমার ধারণা যে মানুষের বিপদের মধ্যে জীবন কাটিয়েছে, এবং আমার সারাটা জীবনই কেটেছে বিপদের মধ্যে, একটা ষষ্ঠ ইন্দ্রিয় তাকে লাল পতাকা দেখে সজাগ করে দেয় বিপদ সম্বন্ধে। সেই সংকেত আমি পরিষ্কার পেয়ে গেলাম।
কিন্তু কিভাবে পেলাম তা আমি বলতে পারবো না। আর পর মুহূর্তেই জানলার পর্দার নিচে একটা বুট আমার চোখে পড়লো এবং তখন আর সন্দেহ মাত্র রইল না। আমার কাছে আলো বলতে তখন হাতের মোমবাতিটা, তবে খোলা দরজা দিয়ে হলঘরের বাতি থেকে দিব্যি আলো আসছিল। মোমবাতিটা নামিয়ে রেখে আমি অগ্নিস্থানের কাছে যে হাতুড়ি রেখে এসেছিলাম এক লাফে গিয়ে তুলে নিলাম সেটা। আর ঠিক সেই মুহূর্তেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। একটা চূড়া তার হাতে চকচক করে উঠল আর আমি হাতুড়িটা সজোরে ওর উপর বসালাম। আঘাতটা লেগেছিল ওর শরীরের কোমল কোনো জায়গায়, না হলে চূড়াটা ওর হাত থেকে কষে মেঝেয় পড়ে যেত না। অত্যন্ত দ্রুত সে টেবিলটা ঘিরে আমার আঘাত এড়াতে লাগলো এবং পর মুহূর্তে কোটের ভিতর থেকে বার করলো বন্দুকটা। দেখলাম গুলি করার জন্য তৈরি হচ্ছে, কিন্তু গুড়া টেপার আগেই আমি ধরে ফেলেছি বন্দুকটার নলটা। মিনিট খানেক বা আরও একটু বেশি সময় ধরে আমাদের মধ্যে দস্তাদস্তি চলল। যার হাত আলগা হবে নির্ঘাত মৃত্যু তার। হাত সে আলগা করলো না বটে, কিন্তু একবার নলটা উপরের দিকে উঠেছিল। বড় বেশিক্ষণ ছিল সেই অবস্থায়। হয়তো আমিই টেনে দিয়েছিলাম গুড়াটা, কিংবা দস্তাদস্তির ফলে আপনা থেকেই গুলিটা ছুটে গিয়েছিল। কারণ পর মুহূর্তে দেখা গেল দুটো নলের গুলি তার মুখে বিদ্ধ হয়েছে, আর টেড বল্ডুইনের মুখের অবশিষ্টের দিকে আমি একদৃষ্টে তাকিয়ে আছি। তানভিজ ওয়েলসে। এবং সেই মুহূর্তে যখন সে আমার উপর লাফিয়ে পড়ে তখন আমি ঠিক তাকে চিনতে পেরেছিলাম, কিন্তু গুলি খাওয়ার পর তার যা চেহারা হলো তাতে তার মায়ের পক্ষেও তাকে চিনতে পারা অসম্ভব হয়ে উঠল। অনেক রুক্ষ ব্যাপারে অভিজ্ঞতা আমার আছে, কিন্তু তা সত্ত্বেও এ দৃশ্যে আমার শরীর গুলিয়ে উঠতে লাগলো। বার্কার যখন দৌড়াতে দৌড়াতে এলো তখন আমি টেবিলের কাছে দাঁড়িয়ে। আমার স্ত্রীরও সাড়া পেলাম, তাই দরজায় গিয়ে বাধা দিলাম তাকে। নারীর কখনো এমন দৃশ্য দেখা উচিত নয়। বললাম, যাও যাও, এক্ষুনি আমি তোমার কাছে যাচ্ছি। দুই একটা কথা বললাম বার্কারকে। এক নজর দেখেই আর ওর কিছু বুঝতে বাকি রইল না। অপেক্ষা করে রইলাম বাড়ির আর সকলের জন্য, কিন্তু যখন তারও সাড়া পেলাম না, বুঝলাম তারা কেউ কোনো শব্দ পায়নি এবং এ ঘটনা শুধু আমরা কজন ছাড়া আর কেউ জানে না। আর মতলবটা সেই মুহূর্তে বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় এলো। প্রায় ঝলসে গেলাম তার উজ্জ্বলে। লোকটার আস্তিন উঠে যাওয়ায় হাতে লজের চিহ্নটা দেখা গিয়েছিল। এই দেখুন, যাকে আমরা জানলাম ডগলাস বলে। কোট আর শার্টের হাতা গুটিয়ে একটা বাদামি বৃত্তের মাঝখানে একটা ত্রিভুজ আঁকা তিনি তার হাতে দেখিয়ে দিলেন, ঠিক যেমনটি মিতের হাতে দেখেছি। ওটা দেখে এই মতলবটা আমার মাথায় আসে এবং এই নজরেই মতলবটা পরিষ্কার হয়ে ওঠে। ওর উচ্চতা, ওর চুল, ওর গঠন প্রায় আমারই মতন। আর ওর মুখের যা অবস্থা তা দেখে আর কে কি বুঝবে। ওর এই পোশাক আমি খুলে নিলাম, আর 15 মিনিটের মধ্যেই বার্কার আর আমি আমার ড্রেসিং গাউনটা পরিয়ে দিলাম ওকে। সেই অবস্থাতেই আপনারা ওকে দেখেছেন। ওর পোশাক টুশাক সব একটা বান্ডিল করে ফেললাম। তারপর বাড়ি জিনিস বলতে হাতের কাছে যা পেলাম সেটাই সেই বান্ডিলের সঙ্গে বেঁধে ফেলে দিলাম জানলা দিয়ে। যে কার্ডটাও আমার মৃতদেহের উপর রাখবে বলে এনেছিল সেটা রাখলাম ওর মৃতদেহের উপর। আমার আংটিগুলো পরিয়ে দিলাম ওকে। কিন্তু বিয়ের আংটিটার প্রশ্ন যখন উঠল, এই বলে তিনি তার পেশিবহুল হাতটা বাড়িয়ে দিলেন। দেখতেই পাচ্ছেন সেটা সম্ভব হলো না। বিয়ের পর থেকে সেটা একবারও খুলিনি, আর এমন যা অবস্থা তাতে তা কেটে ফেলা অসম্ভব। তাছাড়া এমনিতে ওটা খুলতাম কিনা সন্দেহ। যাই হোক, ইচ্ছে হলেও পারতাম না। তাই ওই কুটিনাটি ব্যাপারটা সম্বন্ধে আর কিছু করা গেল না। ওদিকে আমি আমার খানিকটা প্লাস্টার এনেছিলাম, লাগালাম সেটা এই যেখানে দেখছেন। ওটা আপনার চোখ এড়িয়ে গেছে মিস্টার হোমস। চালাক হলে কী হয়, যদি তুলে ফেলতেন দেখতে পেতেন কাটার কোনো চিহ্নই নেই। এই হলো পরিস্থিতি। যদি কিছুকাল লুকিয়ে থাকতে পারি আর তারপর সরে পড়ি, আমার স্ত্রী পরে গিয়ে আমার সঙ্গে যোগ দিতে পারে। তখন হয়তো বাকি জীবনটা শান্তিতে কাটানো সম্ভব হবে। যতদিন আমার পরিচয় রয়েছে ততদিন শয়তানরা একটু বিশ্রাম দেবে না। কিন্তু যদি কাগজে এই খবর পায় যে বল্ডুইন তার লোককে হত্যা করেছে, তখন আর কোনো ভাবনা থাকবে না। বার্কার আর আমার স্ত্রীর কাছে এসব খুলে বলার সময় আমি পাইনি বটে, কিন্তু তবুও যেটুকু তারা বুঝেছিল তাতেই সাহায্য করতে পেরেছে। এই লুকোনোর জায়গাটার কথা আমার জানা ছিল এমসেরও, কিন্তু আমার এই ব্যাপারের সঙ্গে সে জায়গার যোগসূত্র যে আন্দাজ করতে পারেনি। আমি লুকিয়ে পড়লাম সেখানে। তারপর যা করবার বার্কার করেছে, তা বার্কারও যা করেছে তা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। জানলাটা খুলে গুবরাটের উপর জুতোর চাপ নিয়েছে, যাতে মনে হতে পারে কীভাবে খুনি পালিয়েছে। ব্যাপারটা একরকম আজগুবি বলা যেতে পারে, কিন্তু পোলটা তোলা থাকায় আর অন্য কোনো মতলব মনে এলো না। তারপর ব্যবস্থা সব ঠিক হয়ে গেলে তখন বার্কার খুব জোরে ঘন্টা বাজাতে শুরু করলো। তারপর যা যা ঘটেছে সে আপনারা জানেন। এখন ভদ্রমহোদয়গণ, আপনাদের যা খুশি করতে পারেন। যা বলেছি সত্যি বলেছি, কোনো কিছুই গোপন করিনি। এখন আমার প্রশ্ন, ইংল্যান্ডের আইনে আমার কি হবে? কিছুক্ষণ নীরবে কাটলো। তারপর নীরবতা ভেঙে হোমস বললেন, ইংল্যান্ডের আইন মূলত ন্যায়ের উপরেই প্রতিষ্ঠিত। কিন্তু কি করে জানলো যে আপনি এখানে আছেন? কি করে বাড়ির ভিতর ঢুকলো আর জানলো কোথায় লুকোলে আপনাকে সহজে পাওয়া যাবে? এসবের কিছুই আমি বলতে পারবো না।
এই কথায় হোমসের মুখ সাদা হয়ে গেল। অত্যন্ত গম্ভীর হয়ে উঠলেন তিনি। বললেন, মনে করবেন না, এই ব্যাপারে এখানেই উপসংহার হয়েছে। ইংল্যান্ডের আইনের চেয়েও হয়তো বেশি বিপদ এখানে। এমনকি আপনার আমেরিকার শত্রুদের চেয়েও বেশ ভয়ঙ্কর তারা। আপনার সামনেই মহা বিপদ। আভাস পাচ্ছি মিস্টার ডগলাস, আমার উপদেশ এখনো সাবধান। পাঠকদের অনেক কষ্ট দিয়েছি, এবার তাদের অনুরোধ করছি কিছুকালের জন্য বার্লস্টোনের এই খামার বাড়ি ছেড়ে, আর যে সময় আমরা এখানে এসে শেষ পর্যন্ত এই জন ডগলাস লোকটির জীবনের আশ্চর্য ঘটনার বর্ণনা করলাম, তা অনেক আগের অতীতে চলে যেতে। 20 বছর পার করে যেখানে নিয়ে যেতে চাই, দূরত্ব তার বেশ কয়েক হাজার মাইল। এক অত্যন্ত অদ্ভুত আর অত্যন্ত ভয়ঙ্কর কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। এতই অদ্ভুত আর ভয়ঙ্কর যে আপনাদের বিশ্বাসই হতে চাইবে না, অথচ আমি যা বলবো অবিকল সেই রকমই ঘটেছিল। মনে করবেন না একটা কাহিনী শেষ করবার আগে অন্য কাহিনী শুরু করছি, পড়তে পড়তে বুঝবেন তা নয়। এই দুর্দেশের ঘটনা সব যখন বলা হয়ে যাবে আর সেই সব রহস্যের কিনারায় পৌঁছবেন, বেকার স্ট্রিটের ওই গড়েই আবার দেখা হবে আমাদের। আরও অনেক অপূর্ব মামলার মতো এই মামলার উপসংহার হবে তখন। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।